আসসালামু আলাইকুম। আপনাদের ম্যাথ 9 সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। এখানে প্রবলেম নাই বললেই চলে। তারপরে আপনারা কিছু প্রবলেম দিয়েছেন সবাই দেখলাম, আমি ক্লাসেও বলছি এখানেও বলে নিচ্ছি। আমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা খুব একটা ইম্পর্টেন্ট না। ক্লাসে অনেকেই প্রশ্ন করছিলাম, আমি বলছিলাম ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, পড়লে ভালো, নিজ দায়িত্বে খুবই ভালো। আর যদি পড়তে চান তাহলে স্থিতিবিদ্যাটা মোটামুটি ভালো করে পড়েন, গতিবিদ্যা একেবারে ইম্পর্টেন্ট না। তো আমরা শুরু করব সম্ভাবনা দিয়ে। সম্ভাবনা দিয়ে শুরু করব। আমাদের পেজ হচ্ছে 266 পেজ। এটাতে প্রথমে দেখেন একটু 266 পেজে এখানে বলছে হচ্ছে 5 নাম্বার প্রবলেম। চারটা সংখ্যা দেওয়া আছে, 5, 3, 7, 8। বলা হয়েছে এদের মধ্যমা কত। এদের মধ্যমা যে কথা, মধ্যক একই কথা, মধ্যমা এবং মধ্যক একই কথা। তো এক্ষেত্রে যে কাজ করতে হয়, আমাদের ছোট থেকে বড়তে সাজাইতে হয়। 5, 3, 5, 7, 8। তো এখন দেখেন সাজানোর পরে আমাদের যে এখানে ডাটা থাকে, আমাদের দেখতে হয় এখানে হচ্ছে ডাটা জোড় আছে না বিজোড় সংখ্যক আছে। যদি বিজোড় সংখ্যক থাকে, যেমন ধরেন 1, 2, 3, 4, 5, 7, তো এরকম বিজোড় যদি থাকে, যেমন 5টা আছে, তাহলে 5-এর মাঝে কত আছে? 3। তাহলে আপনি বলতে পারবেন এটাই মধ্যক বা মধ্যমা। আসলে মধ্যক হবে, মধ্যমাও বলে এটাকে, কোনো সমস্যা নেই, মধ্যমান। তো এখন দেখেন, বাট যদি জোড় থাকে, যেমন আপনার 1, 2, 3, 4, 5, 6, বললো এদের মধ্যক কত, মধ্যমা কত, তখন আমাদের যে কাজ করতে হয়, তখন তো মাঝে কয়টা মান আছে? তখন আমাদের মাঝে 2টা মান আছে। তো এই 2টার গাণিতিক গড় মানে 3 + 4 / 2, অর্থাৎ 3.5 এটা। তো এখানে আমাদের ডাটা জোড় সংখ্যক আছে, তাহলে জোড় সংখ্যক থাকলে মাঝে কয়টা আছে? 2টা। এদের গড় অর্থাৎ 5 + 7 / 2 মানে 6। এই 6 হচ্ছে আমাদের মধ্যক। একইভাবে 8 নাম্বার একই জিনিস, 8 নাম্বার 5-এর মতো 8 একই জিনিস, 8 নাম্বার একই জিনিস। দেখেন 8-এ কি বলা আছে? 2, 7, 10 আর হচ্ছে 5। আপনি ছোট থেকে বড় সাজাবেন, 2, 5, 7 আর হচ্ছে 10। এখন এই যে মাঝে যে 2টা আছে তাদের গড়, তাহলে 5 + 7 / 2। এক্ষেত্রেও আমাদের অ্যান্সার সেম থাকবে। এগুলা সবসময় কেন জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গত বছর এইখান থেকে প্রশ্ন আসে, আদার্স ইউনিভার্সিটিতে তেমন আসেনি এইখান থেকে। এরপরে আসেন এইখান থেকে 7 নাম্বার প্রবলেম, জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের সূত্র হচ্ছে nth রুট, এখানে x1 ইন্টু x2 ইন্টু x3 এরকম ডট ডট ইন্টু x হচ্ছে n। এটাকে জ্যামিতিক গড় বলা হয়। এখন যদি 4টা সংখ্যা হয় তাহলে n এর মান হবে 4, ভেতরে 4টার গুণফল। 5টা হলে n এর মান 5, ভেতরে 5টার গুণফল। তো 7 নম্বরে প্রবলেম দেওয়া আছে হচ্ছে 4, 2, 5 আর 7, এদের জ্যামিতিক গড় কত? তো এখানে সংখ্যা আছে 4টা, তো 4টা সংখ্যার জ্যামিতিক গড় সমান, দেখেন এই যে n এর মান হচ্ছে 4, 4th রুট হচ্ছে 4 × 2 × 5 × 7। তাহলে এখানে 4th রুট থাকলে একটু ভালো করে খেয়াল করেন, 5 × 2 = 10, 28 10 হলো 280। এটাকেই আমাদের বলা হচ্ছে জ্যামিতিক গড়। দেন এখানে 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম 13টি স্বাভাবিক সংখ্যার বিভেদাঙ্ক কত? 13টি স্বাভাবিক সংখ্যার বিভেদাঙ্ক। এখন দেখেন বিভেদাঙ্ক জিনিসটা কি? বিভেদাঙ্ক মানে হচ্ছে সিভি, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এটা মানে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় ব্যবধান ইন্টু হচ্ছে 100%। এটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক, পরিমিত ব্যবধান বাই গড় ব্যবধান ইন্টু 100%। এখন দেখেন এখানে
এন 13টি স্বাভাবিক সংখ্যার 13টি স্বাভাবিক সংখ্যার 13টি স্বাভাবিক সংখ্যার এন স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 12, এটা হচ্ছে ভেদাঙ্ক, এটা হলো ভেদাঙ্কের সূত্র। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্কের সূত্র হচ্ছে এইটা। তো আমাদের এখানে 4 নম্বর অঙ্ক কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে 13টি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বিভেদাঙ্ক বিভেদাঙ্ক এটা বের করতে বলছে। এখন দেখেন আমাদের কি লাগবে? পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান লাগবে। তো 13টি স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এইটা, তাহলে পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান সমান রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1/12 ইকুয়াল 13 স্কোয়ার মাইনাস 1/12 169 168/12 রুট ওভার, তাহলে রুট ওভার 12 একে 12 4 4 বার 48 রুট ওভার 14। এটা হলো পরিমিত ব্যবধান পাইলেন। আপনার এখন কাজ প্রথম 13টা সংখ্যার গড় ব্যবধানটা বের করবেন। 13 মানে 1 2 এরকম 13 পর্যন্ত গড় ব্যবধান বের করে মান দুইটা বসায় ক্যালকুলেশন করলেই চলে আসবে। তো এই জাতীয় ক্লাসেও বলা হয়েছিল যে 3 থেকে 4টা 5টা সংখ্যা নিয়ে আপনার এই কাজগুলো করবেন। তো এখন আমাদের কাজ কি? প্রথম 13টা সংখ্যার গড় ব্যবধান বের করব, গড় বের করব, করে এখান থেকে গড় ব্যবধান বের করে এখানে বসায় দিলে বিভেদাঙ্ক পাওয়া যাবে। এটার পরে আমাদের যে প্রবলেম আপনারা অনেকেই দেখাইছেন সেটা হচ্ছে 269 পেজ। পেজ হচ্ছে 269, পেজ 269 পেজে কি বলা হয়েছে আমরা একটু দেখি। এখানে 4 নাম্বার প্রবলেম, খুব সোজা, ক্লাসেও করে দেওয়া হয়েছিল। 1 থেকে 21 বলা হয়েছে, 1 থেকে 21 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা নিলে 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3 বা 7-এর গুণিতক। এখন দেখেন তো আপনি 3-এর গুণিতক বের করেন, একটু ডিটেলস করেন। 3-এর গুণিতক কত কত আছে? 3 6 9 12 15 18 আর হলো 21। 3-এর গুণিতক আছে হলো 7টি। আবার 7-এর গুণিতক আছে 7 14 আর হচ্ছে 21। কয়টা? 3টা। এখন আমাদের কি চাইছে? পি অফ 3 বা 7-এর গুণিতক। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে 3-এর গুণিতক হলো 7/21, মোট সংখ্যা 21টা, অথবা মানে বা অথবা মানে যোগ, এটা হলো 3/21। এখন এইটা করতে যে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, আমরা এরকম একটা সূত্র করি, পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ হচ্ছে বি মাইনাস পি অফ হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমরা এটা করি। তাহলে এখানে দেখেন ইন্টারসেকশন কমন থাকলে তার সম্ভাবনা বাদ যাবে। এখানে যে দেখেন এই 21 দুইটার মধ্যেই আছে, অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যার যদি ইন্টারসেকশন নেই, একটা কমন আছে, তার সম্ভাবনা বাদ -1/21, এটা কমন আছে। তাহলে এখানে 9/21 কাটলে 3 3/7, এটার অ্যান্সার হবে আমাদের 3/7। দেন পেজ 272, পেজ হচ্ছে 272। এখানে 4 নাম্বার প্রবলেমটা অনেকেই দিচ্ছেন। 4 নাম্বার প্রবলেম কি বলছে? একটি নিটাল মুদ্রা ও ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, একই সঙ্গে মুদ্রাটির মাথা ও ছক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? একটা মুদ্রা আর একটা ছক্কা। তাহলে দেখেন একটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি হবে? এর তো মুখে মুখেই করা যাবে। মুদ্রা আর ছক্কা, আপনি নমুনা ক্ষেত্রে কি কি পাবেন? আপনি H1 পাবেন, H2 পাবেন, H3 পাবেন, H4 পাবেন, H কত 5, H কত 6। এবার টেল 1, এখানে টেল 2 পাবেন, এখানে টেল 3, টেল 4, টেল 5 আর টেল হলো 6। এই হলো আমার টোটাল ঘটনা করতে হবে। 12টা ঘটনা ঘটবে টোটাল মোট। এখন আপনাকে কি বলছে? একই সঙ্গে মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোড় সংখ্যা, মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোড় সংখ্যা। তাহলে দেখেন মুদ্রাটির হেড আর ছক্কার জোড় সংখ্যা, মুদ্রাটির হেড ছক্কার জোড় সংখ্যা, মুদ্রাটির হেড ছক্কার জোড় সংখ্যা, মুদ্রাটির হেড ছক্কার জোড় সংখ্যা। তাহলে অতএব সম্ভাবনা আমাদের মোট ঘটনা কতগুলা? 12টা।
আর মুদ্রাটির হেড আর ছক্কার জোড় সংখ্যা কয়টা? 3টা। কাটলে হলো 1/4। তো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1/4। এরপর পেজ 276, পেজ হচ্ছে 276 একটা প্রবলেম করেই দেওয়া আছে, বলছে দুইটা বাক্স আছে, এখানে একটা বাক্স আছে, 9 নাম্বার প্রবলেম। এখানে একটা বাক্স আছে, এখানে একটা বাক্স থাকলে তার মধ্যে বল আছে হলো 4টা হলো সাদা, লাল হলো 3টা হলো লাল। এইখানে আর একটা বাক্স আছে, এখানে বাক্স 3টা সাদা আর 7টা হচ্ছে লাল। তো আমাদের প্রথম বক্সে বল আছে কয়টা? প্রথম বক্সে বল আছে 7টা, পরের বাক্সে বল আছে 10টা। বলছে সমসম্ভাব্য উপায়ে একটা বাক্স নির্বাচন করবেন এবং সেই বাক্স থেকে একটা বল নেবেন, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সমসম্ভাব্য উপায়ে একটা বাক্স নেবেন এবং ওইখান থেকে একটা বাক্স নির্বাচন করবেন, আবার সেইখান থেকে একটা বল নেবেন, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? এবার আসেন আমাদের প্রথম স্টেপ, এখানে বাক্স আছে 2টা। তো এই যে 2টা বাক্স আছে, 2টা বাক্স থেকে যে কোনো একটা বাক্স নির্বাচন করার সম্ভাবনা কত? একটি বাক্স নির্বাচন করার সম্ভাবনা, একটি বাক্স নির্বাচন করার সম্ভাবনা, নির্বাচন করার সম্ভাবনা ইকুয়াল হচ্ছে কত? হাফ। 2টা বাক্স যে কোনো একটা, মানে মোট 2টা, এখান থেকে একটা নির্বাচন করতেছেন, হাফ। এবার বলছে একটা বল নিলে বলটি সাদা, তাহলে পি অফ, একটা বল নেবেন, একটা সাদা হতে হবে, মানে কি প্রথম বাক্স থেকে সাদা বা দ্বিতীয় বাক্স হতে সাদা। মানে কি হতে পারে? বলটা প্রথম বাক্স থেকেও সাদা হতে পারে, দ্বিতীয়, তাহলে প্রথম বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা বল আছে 4টা, 4/7 যোগ এখানে হলো 3/10। এলো আমাদের কাজ, যে প্রথম বাক্স থেকেও সাদা হতে পারে, দ্বিতীয় বাক্স থেকেও সাদা হতে পারে। এটা গেল, একটা বল নিলে সাদা। এখন এই যে অতএব সম্ভাবনা ইকুয়াল হাফ ইন্টু 4/7 যোগ হচ্ছে 3/10। যে কোনো একটা বাক্স থেকে সাদা, যে কোনো একটা বাক্স থেকে সাদা, যে কোনো, কারণ দেখেন আমি তো এটা যে কোনো একটা বাক্স থেকে সাদা নিলাম, এবার এই যে 2টা বাক্স থেকে যে কোনো একটা বাক্স নির্বাচন করতে হবে সমসম্ভাব্য উপায়ে, এইটা হচ্ছে আমাদের সেই হাফ। এটা হচ্ছে বাক্স নির্বাচন, 2টা থেকে যে কোনো একটা বাক্স নির্বাচন, আর ওই বাক্স 2টা থেকে যে কোনো একটা নিলে সাদা হওয়ার সম্ভাবনা, এইটা হচ্ছে আমাদের কাজ। এরপর বলছে যে যদি বলটি সাদা হয় তবে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? প্রথম বাক্স থেকে, তাহলে দেখেন প্রথম বাক্স থেকে সাদা, প্রথম বাক্স হতে সাদা, এটা হওয়ার সম্ভাবনা মানে কি? নিচে হলো উভয় বাক্স হতে সাদা, উভয় বাক্স বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি প্রথম বা দ্বিতীয় বাক্স হতে সাদা, আর এটা হলো প্রথম বাক্স হতে সাদা। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন দেখেন প্রথম বাক্স হতে সাদা মানে কি? হাফ ইন্টু প্রথম বাক্স হতে সাদা হলো 4/7। এই যে এটা হলো প্রথম বাক্স থেকে সাদা, এখান থেকে কত হবে? 4/7। আর নিচে হবে কত? নিচে হবে হলো আপনার হাফ ইন্টু 4/7 ডিভাইডেড বাই 3/10। টোটাল প্রথম 2টা বাক্সের যে কোনো একটা থেকে সাদা, আর উপরে হবে প্রথম বাক্স থেকে সাদা। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এখান থেকে করলে সম্ভাবনা বের হয়ে যাবে। এই টাইপের জিনিস, 2টা বাক্স সংক্রান্ত জিনিস আমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, আসতে পারে, বাট রিটেনে আসার কথা না এই জাতীয় জিনিস, কারণ রিটেনে আসার জন্য অনেক অনেক জিনিস আছে। এখানে পেজ 277, পেজ হচ্ছে 277, পেজ হচ্ছে 277। এখানে দেখেন আমাদের প্রথমে একটা জিনিস, এ ও বি একটি অঙ্ক করতে পারার সম্ভাবনা
1/3 1/4 তারা একত্রে অঙ্কটি চেষ্টা করলে সম্ভাবনা কত? অর্থাৎ এর অঙ্কটা করার সম্ভাবনা দেওয়া আছে কত? 1/3। বি এর অঙ্কটি করার সম্ভাবনা দেওয়া আছে কত? 1/4। বলছে তারা একত্রে অঙ্কটি করার সম্ভাবনা কত? অর্থাৎ আপনাকে বের করতে বলছে পি অফ এ ইউনিয়ন বি, একত্রে অঙ্কটি করার সম্ভাবনা কত? তাহলে পি অফ এ ইউনিয়ন বি মানে কত লেখা যায়? পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ বি কত দেওয়া আছে? 1/3 যোগ হলো 1/4 মাইনাস, দেখেন দুইটা স্বাধীন ঘটনার গুণন তারা একত্রে ঘটার সম্ভাবনা মানে হচ্ছে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ কত? বি। তাহলে এটা যদি আমরা করি, নিচে হলো 12, এখানে হবে 4 যোগ 3 মাইনাস 1/3 1/4, তাহলে 7/12 মাইনাস 1/12 সমান 6/12 মানে হচ্ছে কত? হাফ। এটা হলো মেইন কাজ, যে দুইটা স্বাধীন ঘটনা তাদের ইন্টারসেকশন তারা করতে সম্ভাবনা হচ্ছে তাদের গুণফলের সমান। পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি, এটা মাথায় রাখতে হবে। নাও সেম পেজের হোম প্র্যাকটিসের একটা অঙ্ক অনেকেই প্রবলেম বলছেন, এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেম। যে একজন লোকের 3 জোড়া কালো মোজা 2 জোড়া বাদামি মোজা আছে, তাহলে কালো মোজা হচ্ছে 3 জোড়া মানে কয়টি? 6টি। তারপর বাদামি মোজা সমান 2 জোড়া মানে কয়টা? 4টি। দেখেন তাড়াহুড়া একদিন অন্ধকারে তাড়াহুড়া করে একটি কাপড় পরলো, তাহলে এখানে মোট কয়টা আছে? আমাদের এখানে মোট মোজা আছে হলো 10টি। সে প্রথম একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামি হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখেন প্রথমে সে একটি বাদামি মোজা পরল, প্রথমে বাদামি মোজা পরলে অবশিষ্ট মোজা, দেখেন মোট মোজা ছিল হলো 9টা 10টা, এখান থেকে একটা বাদামি পরে ফেলছে, মোজা আছে আর কয়টা? 9টা। আর বাদামি মোজা কয়টা আছে? বাদামি মোজা আছে কয়টা? 3টা। মোট ছিল কিন্তু 4টা, একটা সে পরে ফেললো, তাহলে কয়টা আছে? 3টা। অতএব পি অফ পরবর্তী মোজা বাদামি তাহলে মোট মোজা বাদামি 3টা, মোট মোজা 9টা মানে কত? 1/3। তাহলে পরবর্তী মোজা বাদামি হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 1/3। দেন এখানে পেজ 278, পেজ হচ্ছে 278 এইখান থেকে আমাদের 18 নাম্বার প্রবলেম, 278 পেজের 18 নাম্বার প্রবলেম। একটু দেখেন, 2টি ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে 2টি ছক্কা নিক্ষেপে মোট ঘটনা সমান 6² মানে কত? 36। 2টা ছক্কা নিক্ষেপে বলছে উক্ত ছক্কাদ্বয়ের উপরিভাগের প্রাপ্ত নমুনা বিন্দুগুলোর যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? এখন দেখেন এক্ষেত্রে নমুনা ক্ষেত্র আঁকার কোনো দরকার নাই, কারণ আমরা নমুনা ক্ষেত্র 36টা ঘর আঁকবো, এত সময় নাই, জায়গাও নাই। তো বলছে উভয় পৃষ্ঠের যোগফল 12, মানে আপনি ধরেন নিক্ষেপ করলেন, আপনি কি পাবেন? 1 1 পাবেন, আবার কত পাবেন? 1 2 পাবেন, আবার 1 3 পাবেন, এরকম 2 1 2 2 2 3 এরকম করে পাবো। এখন আপনি নিজে একটু চিন্তা করেন তো, উভয় পৃষ্ঠের যোগফল 12, মানে এই যে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে, এরকম যোগ করে 12 পাওয়ার সম্ভাবনা। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, আমরা এরকম নিলে শুধুমাত্র একটা ঘটনা পাবো। একটু চিন্তা করে দেখেন, 6 6, অর্থাৎ উভয় পক্ষে দুইটাই যখন 6 পড়বে তখন আমরা যোগফল 12 হবে, অর্থাৎ এরকম সম্ভাবনা কয়টা? একটা। অর্থাৎ যোগফল 12 পাওয়ার সম্ভাবনা ইকুয়াল এরকম ঘটনা একটা বাই হলো 36। আপনি চিন্তা করে দেখেন এর আগে কত পাবেন? আপনি 6 5 পাবেন, যোগ করেন 11 হচ্ছে, 12 হবে না,
6 4 পাবেন, যোগ করলে 10 হচ্ছে, 12 হবে না। এরকম কোনো জায়গায় যোগফল 12 পাবো না, শুধু একটা জায়গায় 6 6 এখানে 12 পাবো। তাহলে এরকম ঘটনা একটা, অ্যান্সার হচ্ছে আমাদের 1/36। এরপরে এইখানে আসি, আমাদের হচ্ছে 20 নাম্বার প্রবলেম অনেকেই দিচ্ছেন, বাট 20 নাম্বারটা আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি। আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ কত দেওয়া আছে 0.8 যোগ পি অফ বি কত দেওয়া আছে 0.7 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি 0.14। তাহলে 0. এটা হচ্ছে কত, তো এখান থেকে যোগ বিয়োগ করবেন যা আসে তাই, এখান থেকে যোগ বিয়োগ করবেন যা আসবে তাই, যা আসবে তাই। এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি, করার পর ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করলেই হবে, ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করলেই হবে, ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করলেই হবে। আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে 8/10 যোগ হলো 7/10 মাইনাস হলো 14 কত 100। এটা ক্যালকুলেশন করেন, মান চলে আসবে, যা আসবে তাই। দেন 20 গেল, 20-এর পর আমাদের কাজ কি, ওইখান থেকে ক্যালকুলেশন করে যা আসবে তাই। 22, 5 জন বালক, এই সেম পেজের 22 নাম্বার বলছে 5 জন বালক ও 4 জন বালিকা দৌড়ে অংশগ্রহণ করবে। বালক হচ্ছে 5 জন, বালক হলো 5, বালিকা হচ্ছে কত 4। এইটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বলছে বালকের দ্বিতীয় ও বালিকার প্রথম হওয়ার সম্ভাবনা কত। তাহলে বালকের হচ্ছে দ্বিতীয়, বালিকা প্রথম, তাহলে যে প্রথম হবে তার হিসাব করেন। যে আমার টোটাল মানুষ আছে কয়জন, 9 জন, বালিকাটা প্রথম হবে, তো এই 4 জন বালিকার যে কোনো একজন। তাহলে বালিকাটা প্রথম হওয়ার সম্ভাবনা 4/9। এবার আসেন এবং বা ও, এবার বালকটা দ্বিতীয় হবে। তাহলে অংশগ্রহণ করে মোট 9 জন ছিল, 9 জনের মধ্যে একজন প্রথম হয়ে গেছে, তাহলে আমার টোটাল পার্টিসিপেন্ট আছে কত 8 জন। এই 8 জনের মধ্যে এবার দ্বিতীয় কে হবে, বালক। বালক আছে কয়জন, 5 জন। এখন যদি আমরা এখানে হিসাব করি 4 দুগুণ 8, তাহলে 5 ডিভাইডেড বাই 9 দুগুণ 18, তাহলে অ্যান্সার হবে 5/18। সেম ভাবে আমাদের এখানে 23 নাম্বার প্রবলেমও করা যাবে। 23 নাম্বার প্রবলেম সেম, বলছে এক শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী আছে, একজন ছাত্রের প্রথম ও একজন বালিকার প্রথম হওয়ার সম্ভাবনা কত। 23 নাম্বারটা একইভাবে করবেন সবাই, 23 নাম্বারটা একইভাবে করবেন, 23 নাম্বার একইভাবে করবেন, একই প্রবলেম। এবার আসেন 23-এর পরে আমাদের 24-এ যাচ্ছি। 24 নাম্বার একটু আলাদা টাইপের প্রবলেম। কি বলা আছে দেখেন, যে একজন পরীক্ষায় বাংলায় পাশ করার সম্ভাবনা পি অফ বি, বাংলায় পাশ করার সম্ভাবনা হচ্ছে 2/3। এরপর কি বলছে, বাংলা ও অঙ্ক দুটিতে পাশ করার সম্ভাবনা 14/15। তাহলে পি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথমেটিক্স এটা হলো 14/15। দুইটির যে কোনো একটি পাশের সম্ভাবনা, যে কোনো একটি, মানে পি অফ বি ইউনিয়ন এম সমান হচ্ছে কত 4/5। তার অঙ্কে পাশের সম্ভাবনা কত, অর্থাৎ তারা বলছে পি অফ এম এটা সমান হট। তাহলে আমরা সূত্র কি জানি, পি অফ বি ইউনিয়ন এম, বি ইউনিয়ন এম সমান পি অফ বি প্লাস পি অফ এম মাইনাস পি অফ বি ইন্টারসেকশন এম, এম হবে। পি অফ বি ইউনিয়ন এম সমান কত পাইছি 4/5 ইকুয়াল পি অফ বি মানে 2/3 যোগ পি অফ এম মাইনাস বি ইন্টারসেকশন এম কত, বি ইন্টারসেকশন এম হচ্ছে আমাদের 14/15। তাহলে পি অফ এম সমান আমরা হিসাব করি, এখানে 4/5 যোগ হলো 14/15 বিয়োগ 2/3। এখান থেকে যদি আমরা লসাগু করি 5 15 3, 5 15 3, লসাগু যদি 5 দিয়ে দেন, 5 একে 5, 3 5 15, এখানে 3 থেকে যাচ্ছে, 3 দ্বারা দিলে তাহলে আমাদের লসাগু হচ্ছে 15। ভাই 15 যদি লসাগু হয় দেখেন, তাহলে এখানে কত থাকবে, 3 4 12
যোগ 14 মাইনাস 10 তাহলে 16। সরি সরি সরি, এটা 14/45, এটা 14/45, 14/45, 14/45, 45, এটা হচ্ছে 45। তাহলে লসাগু হবে আমাদের 45, লসাগু হবে, লসাগু 45 হবে, রাশিতে 45 আছে, তাহলে 45 হলো এখানে 9, 4 নং 36 যোগ 14 মাইনাস 15 দুগুণ 30। এইখানে যদি এখন আমরা ক্যালকুলেশন করি ভাই, নিচে 45 থাকবে, উপরে দেখেন 36 আর 14, 50 থেকে 30 বেলে 20, 20/45, এটাকে যদি কাটেন 5 দ্বারা, 4 ডিভাইডেড বাই 9, অ্যান্সার হবে 4/9, অ্যান্সার হবে 4/9। ওটা 4/14/45 ছিল। এরপরে আমরা চলে আসি, এরপরে আমাদের এখানে যে কাজ সেটা হচ্ছে 26 নাম্বার প্রবলেম। 26 নাম্বার প্রবলেম বলছে 2, 4, 7, 9, 3, 8 এই সংখ্যাগুলোর পুনরাবৃত্তি না ঘটিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলে তার জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলে তার জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের কি করতে হবে? প্রথমে বের করতে হবে মোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা আমাদের প্রথম ডিউটি। এরপর বের করতে হবে 2 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা কতগুলা। তাহলে আমাদের প্রথম কাজ যে মোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা তাহলে কি পাচ্ছি দেখেন তো, টোটাল সংখ্যা আছে 6টা, 6টা থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে লাগবে 2টা, মানে 6p2। তাহলে এখানে হচ্ছে আমাদের 6 × 5 সমান 5, 6 হচ্ছে 30। তো এটা তো আমরা মোট পাইলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার আমাকে দেখতে হবে এইগুলা দ্বারা আমরা 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করতে পারি। তাহলে এবার জোড় সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের হিসাবটা কি ছিল? জোড় সংখ্যার ক্ষেত্রে হিসাব হচ্ছে এই যে শেষের ডিজিটটা জোড় হতে হবে। তাহলে জোড় আছে কত? 2, 4 আর 8, এই তিনটা থেকে এখানে যে কোনো একটা নিতে হবে, 3p1 ইন্টু। এবার আমাদের প্রথমটা যে কোনোটা হতে পারে, শেষেরটা জোড় হলে আমাদের জোড় হচ্ছে। এবার আসেন এখানে তো আপনি একটা নিয়ে নিলেন, যে কোনো একটা, বাকি আছে কয়টা? 5টা, 5টা থেকে এখানে বাকি একটা নিতে হবে। তাহলে এখানে 5 × 3 মানে কত? 15। অতএব সম্ভাবনা আমরা মোট সংখ্যা কতগুলো পাইছি? 30টা, 2 দ্বারা বিভাজ্য 15টা, তাহলে হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা প্রথমে 2 দ্বারা মোট সংখ্যা বের করব, এরপর আমরা জোড় সংখ্যা বের করব, তাহলেই হয়ে যাচ্ছে। এরপর দেখেন আমাদের প্রবলেম হচ্ছে কত, এখানে অনেকেই 28 নাম্বারটা প্রবলেম দিয়েছে। 28 নাম্বার প্রবলেম, প্রবলেম নাম্বার 28, প্রবলেম নাম্বার 28। 28 কি দেওয়া আছে? পি অফ এ দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? হাফ। পি অফ বিও দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? 1/5। পি অফ এ গিভেন বি দেওয়া আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি 3/8। আমাকে বলছে পি অফ বি গিভেন এ, এটা কত? এখন দেখেন আমাদের যে সূত্র, এটা হচ্ছে সূত্র হচ্ছে পি অফ বি গিভেন এ, এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই এই যে নিচেরটা পি অফ এ। তো আমাদের দেখেন পি অফ এর মান তো দেওয়া আছে হাফ, আমাদের এ ইন্টারসেকশন বিটা বের করতে হবে। তো এই ইন্টারসেকশন বি তো এখান থেকে ডিরেক্ট বের হবে না, এই ইন্টারসেকশন বিটা এই সাইড থেকে বের করে নিয়ে আসতে হবে এই মান থেকে। একটু ভালো করে দেখেন, পি অফ এ গিভেন বি, পি অফ এ গিভেন বি, এটা মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ হচ্ছে বি। তাহলে এইখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ গিভেন বি ইন্টু পি অফ বি। পি অফ এ গিভেন বি কত দেওয়া আছে? পি অফ এ গিভেন বি 3/8 ইন্টু পি অফ বি কত?
পি অফ বি দেওয়া আছে 1/5 সমান 3/40, তাহলে এখানে হবে 3/40। আপনাদের ক্যালকুলেশন 3/40 দুগুণ কত 80। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3/80 আমাদের অ্যান্সার। এবার আসি এই প্রবলেম, ছক্কার প্রবলেম আমরা আরেকটা করছিলাম, পেজ হচ্ছে 279 পেজের, এখানে হলো আমাদের 36 নাম্বার প্রবলেম। 36 নাম্বার প্রবলেম, একটি নিটোল ছক্কা দুবার নিক্ষেপ করা হলো। ছক্কা দুইবার নিক্ষেপে মানে মোট ঘটনা হচ্ছে 36, যাই করেন না কেন নিচে 36 হবে। এবার আপনাদের কাজ কি, মুখের ফোঁটাগুলোর যোগফল 7, এজন্য আমরা নমুনা ক্ষেত্র আঁকবো না। যোগফল 7, দেখেন একের সাথে কি পড়তে পারে, একের সাথে যদি 6 পড়ে তাহলে যোগফল 7, 1 আর 6 7। এরকম 2 এর সাথে কত যোগ করলে 7 হবে, 5, আর তো হবে না, 2 4 6 এটা। আবার 3 এর সাথে 4 যোগ করলে 7 হবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 হবে, 5 এর সাথে 2 যোগ করলে, আর 6 এর সাথে 1 যোগ করলে। তো এই যে উভয় পৃষ্ঠের যোগফল 7 হবে, এরকম ঘটনা ঘটবে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর কিছু নাই। তাহলে 6/36 মানে 1/6। এবার 39 আগের মতোই প্রবলেম, 39 আগের মতোই প্রবলেম, 39 নাম্বার প্রবলেমটা আগের মতোই। 39 নাম্বার প্রবলেমটা আগের মতোই। এখানে কি বলা হয়েছে, 39, 15 জন বালক ও 12 জন বালিকা হাঁটার প্রতিযোগিতায় একত্রে একজন বালিকার প্রথম, একজন বালকের দ্বিতীয় হওয়ার সম্ভব। বালক হলো 15 জন হচ্ছে বালক আর 12 জন হচ্ছে বালিকা। তাহলে এবার আসেন, বলছে একজন মোট আছে কত, মোট আছে 27 জন। তাহলে বালিকার, একজন বালিকার প্রথম, তাহলে বালিকা প্রথম হওয়ার সম্ভাবনা 12/27। এবং এবার দেখেন একজন তো প্রথম হয়ে গেল 27 জনের মতো, তাহলে মোট আমার আর বাকি আছে কয়জন, বাকি আছে 26 জন। এই 26 জনের মধ্য থেকে একজন বালক দ্বিতীয় হবে, বালক আছে সে সেকেন্ড হচ্ছে 15। এবার কাটেন আপনি, যদি 3 দ্বারা কাটেন, 3 4 12, 3 9 27, আর কি কোনো কিছু যায় না, এখানে 4 15 যায়, 2 2 4, 13 2 26, তাহলে 13 10 130, তাহলে 117, আর 15 2 30, তাহলে আমার অ্যান্সার হবে 117/30। আচ্ছা অ্যান্সার এইটা হবে, অ্যান্সারটা ভুল আছে, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে, অ্যান্সার এইটা হবে, অ্যান্সার হবে এইটা। তো এই ছিল আমাদের টোটাল সম্ভাবনা। এখন আমরা আগের চ্যাপ্টারগুলোতে চলে যাচ্ছি ধীরে ধীরে। আচ্ছা এবার দেখি আমাদের স্থিতিবিদ্যা। আমাদের পেজ হচ্ছে 247। এখান থেকে 11 নাম্বার প্রবলেম, এটা উচিত ছিল না দেওয়া। বলছে দুইটা বল এস ও টি, বলদের বৃহত্তম লব্ধি 8, ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন হলে এস এর মান কত। বৃহত্তম লব্ধি এস আর টি, দুইটা বল আছে, এস গ্রেটার দেন টি, তাহলে বৃহত্তম লব্ধি এস প্লাস টি, বৃহত্তম লব্ধি এস প্লাস টি, এটা মানে 8 দেওয়া আছে। ক্ষুদ্রতম লব্ধি এস মাইনাস টি, এটা মানে 2 দেওয়া আছে। আপনি যদি দুইটা যোগ করে দেন, এটা কাটা যাবে, 2s সমান 5, সরি 2s সমান 10, তাহলে এস সমান কত হবে 5, এটা হলো এস। এস সমান হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন এখানে 248 পেজ, পেজ হচ্ছে 248 পেজ, একটু ভালো করে খেয়াল করেন, পেজ হচ্ছে 248 পেজে উদাহরণে একটা অঙ্ক করে দেওয়া আছে। এইটা আপনারা আবার প্রবলেম দিয়ে রাখছেন। একজন লোক তার আনুভূমিক স্থাপে 3 মিটার দৈর্ঘ্যের এক প্রান্ত হতে ডাব্লু ওজনের বস্তু বহন করছে। ধরেন একটা লাঠি আছে, একটা লাঠি, এই লাঠির এই প্রান্তে একটা ওজন হচ্ছে ডাব্লু দেওয়া আছে, ডাব্লু। দেন এটাকে ব্যালেন্স করার জন্য
এই প্রান্তে আমরা এটা একটা নাম দেই, সেটা হচ্ছে এই প্রান্তে সে এখানে একটা হাত দিয়ে রাখছে, তার হাত দিয়ে এটাকে গ্রহণ করে রাখছে। তারপর বলছে কাঁধের উপর চাপ বস্তুটির ওজনের 3 গুণ। ধরেন এইখানে কাঁধের উপর আছে, কাঁধের উপর লাঠিটা এইখানে রাখা আছে, তাহলে বস্তুর ওজনের এখানে 3 গুণ চাপ প্রয়োগ করতেছে। আপনি এখানে হাত দিয়ে রাখছেন, এটা এ, এটা বি, সিতে তার কাঁধ আছে ধরেন। তো এখন কি করছেন আপনি, টোটাল লাঠি এবি, এই এবি সমান দেওয়া আছে 3 মিটার। এখন কি করছে তারা ঘটনা ঘটাইছে যে একটা বস্তুর এরকম একটা লাঠি এরকম কাঁধের উপর আছে, এপাশে বস্তু ডাবল ওজন ঝুলাইছে, এখানে যদি আমি কিছু না দেই লাঠিটা এই দিকে পড়ে যাবে। এজন্য এই লোকটা হাত দিয়ে এ বিন্দুতে ব্যালেন্স রাখছে যাতে লাঠিটা না পড়ে যায় পেছনের দিকে। তো এই যে তার ওজন কাঁধের উপর 3 গুণ চাপ প্রয়োগ করতেছে। আমাকে বলছে কি, আমাকে বের করতে বলছে কাঁধ হতে বস্তুটির দূরত্ব কত। আমাদেরকে কাঁধ হতে বস্তুটির দূরত্ব বিসি এর মান বের করা দরকার। এখন একটু ভালো করে দেখেন, সদৃশ সমান্তরাল বল, এটা যদি পি হইতো, এটা যদি কিউ হইতো, এখানে যে লব্ধি এটাকে বলা হয় পি প্লাস কিউ। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 3W, তাহলে এইটা আমাদের কত হবে, এইটা আমাদের হয়ে যাবে হচ্ছে 2W। আমাদের দরকার এই বিসি এর মানটা বের করতে হবে। এখন আমরা যে সূত্র ইউজ করব এখানে বিসি থাকতে হবে, এটা হলো কথা। তো আমরা যখন সূত্র ইউজ করছি এখানে আমরা কি লিখি, যখন 2W নেই, আমরা যে বলটা নিব নিচে হবে বাকি দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা 2W নিলে এখানে হবে বিসি ইকুয়াল, একটু ভালো করে দেখেন ওইখানে আমাদের কি হবে, আমরা যদি এক্ষেত্রে নিলাম, এবার আমরা 3W নিব। 3W যদি নেই, কার মধ্যবর্তী দূরত্ব, 2W আর W এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে AB, তাহলে W আর W কাটা, এখানে 2/BC ইকুয়াল 3/3W। AB এর মান হচ্ছে 3, তাহলে BC সমান কত, 2, তাহলে আমাদের 2 মিটার দূরে BC সমান 2 মিটার। এটা আমাদের অ্যান্সার, আর কোনো কাজ নেই, আমরা ডিরেক্ট এভাবে অঙ্ক করে ফেললেই হবে। তো এখানে আপনাদের আর তেমন কোনো প্রবলেম ছিল না বললেই চলে। এর পরে আসেন, আপনারা পেজ হচ্ছে 257, পেজ 257, পেজ হচ্ছে 257 পেজ 257 পেজের এখানে হলো 6 নাম্বার প্রবলেম। এখন আমি কিছু কথা বলে নেই ভাই, এইখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে 13-14 সালের প্রবলেম। তো 13-14 সালে যে প্রবলেমগুলো আসছে বিভিন্ন ভার্সিটিতে, সেটা ঢাকা ভার্সিটি হোক না কেন, তখন ক্যালকুলেটরের একটা ব্যবহার ছিল। তো এখানে ওই ডাটাগুলো ওই রকমই দেওয়া আছে যেটা করতে আপনার ক্যালকুলেটর লাগবে, কিন্তু আপনি বিগত 15 সাল ওইখান থেকে দেখেন, ওইখানে কিন্তু যে ডাটাগুলো আসছে যেগুলো ইউজ করতে ক্যালকুলেটর লাগে না। তো দয়া করে এই জন্য এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া আসবে, এরকম ডাটা আসবে, এখানে আগেরগুলো দেয়া আছে, এজন্য এগুলো আপনারা স্কিপ করলে পারেন। সূত্রগুলো দেখলেন কিভাবে করলেন, আমি ওয়ে দেখায় দিচ্ছি। বলছে 20 মিটার বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে পতিত একটি টুকরা 20 সেকেন্ডে পরে মাটিতে পড়ল। পাথর টুকরাটি পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল। এখন দেখেন যে কোনো একটা জায়গা, এটা হচ্ছে 20 মিটার, এটা একটা উচ্চতা, ধরেন এই উচ্চতা, এইখান থেকে এই উচ্চতা থেকে একটা বস্তু উপরের দিকে যাচ্ছে, এইখান কত মিটার বেগে উপরের দিকে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড। এইখান থেকে যদি একটা বস্তু ফেলে দেন, তো ঊর্ধ্বগামী কোনো বস্তু থেকে অথবা কোনো একটা দালানের কোনো জায়গা থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করেন, সেক্ষেত্রে আমাদের উচ্চতা এই সমান হচ্ছে -ut প্লাস হচ্ছে হাফ GT স্কয়ার। তাহলে -u এর মান হলো 20 ইন্টু টি এর মান কত ছিল, টি এর মান এখানে দেওয়া আছে, 20 সেকেন্ড পরে মাটিতে পড়লো, তাহলে 20 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি মানে 20 তার স্কয়ার, তাহলে এখানে -400 যোগ, এখানে দেখেন কত আছে, হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 400,
এটা হচ্ছে আমাদের কাজ। এখানে যদি কাটেন এখানে আপনি 200 পাবেন, তাহলে 9.8কে 2 দ্বারা 19.6, তাহলে 19.600 মাইনাস 400, এটা যোগ করে দেন, যোগ করে যা আসে তাই, যোগ করে যা আসে তাই, যোগ হলো 1960। ক্যালকুলেশন করেন, আই থিঙ্ক 1500 কত আসবে, 60 আসবে, 1560 মিটার। এরপরে আসেন, এইখান থেকে গেল 6 নাম্বার প্রবলেম। তো আমাদের ঊর্ধ্বগামী বস্তু থেকে কোনো বস্তু ফেলে দিলে অথবা কোনো উচ্চতা থেকে যদি নিক্ষেপ করেন, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি। উচ্চতা থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এখানে কোণের কোনো কথা বলা হয় নাই। এবার আসেন আমাদের পরের কাজ। এই পেজেরই আপনারা প্রবলেম দিয়েছেন হচ্ছে 4 নাম্বারটা, 6, এটা হলো 7 নাম্বার প্রবলেম। বলছে কি, বলছে যে একটি ছাদের উপর একটি বস্তু থেকে মুক্তভাবে 4 সেকেন্ড পড়লো, বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল। একটা জায়গা আছে, এইখান থেকে একটা বস্তুকে আপনি ফেলে দিছেন এইখানে মাটিতে। তো এই যে মাটিতে আসছে, মাটিতে আসতে তার টোটাল কয় সেকেন্ড লাগছে, 4 সেকেন্ড। ধরেন এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এখানে এসেছে 4 সেকেন্ডে পড়ছে। আমাদের বলছে এই শেষের 2 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে সে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা 4 সেকেন্ডের দূরত্ব বের করতে পারি। তাহলে পরন্ত বস্তুর সূত্র এই সমান কত, হাফ জি টি স্কয়ার। ভালো করে খেয়াল করেন, এটা এইচ গেল, এটা H4 দেন H2 কত হবে, তাহলে হাফ জি ইন্টু 4 স্কয়ার। H2 মানে 2 সেকেন্ডে, 2 সেকেন্ড, H4 সেকেন্ড, H হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কত হবে, হাফ জি টি স্কয়ার ইকুয়াল হাফ জি কত, 2 স্কয়ার। অতএব এই যে 2 সেকেন্ডের দূরত্ব, এটাকে যদি আমরা কি ধরি, H ধরি, তাহলে H সমান কত হবে, H 4 সেকেন্ড মাইনাস H হচ্ছে 2 সেকেন্ড ইকুয়াল হাফ জি ইন্টু 4 স্কয়ার মাইনাস হাফ জি ইন্টু 2 স্কয়ার। তাহলে আপনি এখান থেকে হাফ জি কমন নেন, 4 স্কয়ার মানে কত, 16, 2 স্কয়ার মানে 4, তাহলে 6G। জি এর মান বসায় দেন, কত আসে, মান চলে আসবে 6G ফুট পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, 6 ইন্টু 32 ফুট পার সেকেন্ড। জি এর মান ফুট পার সেকেন্ডে কত, 32। এখন দেন 3 6 18, 192 ফুট। তাহলে সে প্রথম দিয়েছেন 192 ফুট পড়লো। এরপরের যে দুইটা অঙ্ক আছে, অঙ্ক সোজা, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো ক্যালকুলেটর ছাড়া করা একটু ঝামেলা। আমি তারপরে আপনাদের মেইন জিনিসটা ধরায় দিচ্ছি, মেইন জিনিসটা ধরায় দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে 8 নাম্বার প্রবলেম। 8 নাম্বার প্রবলেম কি বলছে, বলতেছে যে একটি ছাদের উপর থেকে একটি পাথর ফেলে দেওয়া হলো এবং 3.5 সেকেন্ডে পাথরটি ভূমিতে পড়ার শব্দ শোনা গেল। বিল্ডিংটির উচ্চতা কত, বিল্ডিংটির উচ্চতা কত, শব্দের বেগ দেওয়া আছে 327। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, ঘটনা কি ঘটছে, এইখান থেকে একটা পাথরকে আপনি ফেলে দিচ্ছেন, এই পাথরটা এই মাটিতে পড়ছে, মাটিতে পাথরটা পড়ে গেছে, এইখানে তার সময় লাগছে হলো T1। আবার এইখান থেকে, এই ভূমি থেকে এখানে আপনি আছেন, এইখান থেকে শব্দ গেছে যে আপনার কানে পৌঁছাইছে, এটার ক্ষেত্রে টাইম লাগছে T2। তাহলে এই যে এইখানে T1 প্লাস হচ্ছে T2, এটা সমান আসলে দেওয়া আছে 3.5 সেকেন্ড। এটা আপনার কাজ। এখন এই যে T1টা গেল, এই T1টা সে কিভাবে গেছে, T1টা এই সমান গেছে হচ্ছে হাফ জি টি স্কয়ার, T1 স্কয়ার, কারণ পরন্ত বস্তু। আবার এই যে অংশটা গেল, আমরা এই উচ্চতা এই সমান ভিটি, শব্দের বেগ সমবেগ ভিটি, তাহলে এখানে VT2, এখানে T2 সমান হচ্ছে কত, H ডিভাইডেড বাই V। তাহলে এখন আমরা কি বলতে পারি, এখানে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে আমাদের, এখান থেকে T1 বের করেন, এখানে T1 হবে √2 H ডিভাইডেড বাই G, তাহলে √2 H ডিভাইডেড বাই G প্লাস T2 এর মান কত, H ডিভাইডেড বাই V, এটা হচ্ছে 3.5। এখানে দেখেন জি এর মান দেওয়া আছে, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, আর ভি সমান দেওয়া আছে 227 মিটার পার সেকেন্ড। এই মান এখানে বসায়ে এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করে নিতে হবে। এটা হচ্ছে থিওরি। তো এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু ঝামেলাই। এটা অনেক আগে 13তে আসছিল যখন, তখন তো ক্যালকুলেটর ছিল। এই হলো আমাদের মেইনলি কাজ।
এরপরে আসেন এখান থেকে 9 নাম্বার প্রবলেম। এখান থেকে 9 নাম্বার প্রবলেম। 9 নাম্বার প্রবলেম কি বলছে একটু ভালো, 380 মিটার উঁচু একটা দালানের শীর্ষ থেকে 380 মিটার উঁচু একটা দালান, এই যে উচ্চতা এটা দেওয়া আছে 380 মিটার। এইখান থেকে একটা দালানের শীর্ষ, এইখান থেকে একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন, একটা বস্তু এ কে কত বেগে নিক্ষেপ করছেন আপনি? এখানে নিক্ষেপ করছেন 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলেন। আবার একই সময়ে একটা বস্তু এ, এইখান থেকে আপনি একটা বস্তু নিক্ষেপ করছেন, কত মিটার বেগে নিক্ষেপ করছেন? এটাকে নিক্ষেপ করা হয়েছে 210 মিটার পার সেকেন্ড বেগে। এবং এইটার ক্ষেত্রে আমাদের কি হইল? এটার ক্ষেত্রে হইছে এটা হলো বি বস্তু নিক্ষেপ করছেন, বলছে তারা কত উচ্চতায় মিলিত হবে। এখন আমরা ধরে নিচ্ছি তারা এক্স উচ্চতায় মিলিত হবে। ধরে নিলাম যে ভূমি থেকে তারা, ধরে নিচ্ছি যে ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে, উচ্চতায় মিলিত হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে, এক্স উচ্চতায় তারা মিলিত হবে। এবার আপনি একটু খেয়াল করেন, এখন আমরা যে কাজটা ঘটাইতে পারি সেটা হচ্ছে এইটা যে নিক্ষিপ্ত বস্তু এক্স উচ্চতায় মিলিত হচ্ছে, তাহলে এইটা এক্স উচ্চতায় মিলিত হচ্ছে এটার ক্ষেত্রে, তাহলে এখন এ কত দূরত্ব অতিক্রম করতেছে? এক্স সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দুইজনের ক্ষেত্রে কিন্তু সমান, সেম সময় সেম ইউটি। এখানে ইউটি না দিয়ে আপনি একটা কাজ করেন, এই একটা কাজ করে দেন, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে ইউ ওয়ান টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হলো বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপ করছেন। একই সময় তা আমাদের এক্স উচ্চতায় মিলিত হচ্ছে, তা টোটাল উচ্চতাটা যদি এইচ ধরি, তাহলে এর জন্য এ বস্তুর জন্য আপনার উচ্চতা কত হবে? এ বস্তুর জন্য হবে এইচ মাইনাস এক্স, একটু আগে করলাম উচ্চতা থেকে নিক্ষেপ করছেন, তাহলে এটা হবে মাইনাস ইউ ওয়ান টি ইউ টু টি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এইখান থেকে দেখেন একটু ভালো করে, আমরা যদি এই দুইটা যোগ করে দেই, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এইখান থেকে আমাদের মানটা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কাজ, আমাদের বাকি সব মান এখানে বসায় দিলেই হবে। তো এই হলো আমাদের এতটুকুই প্রবলেম ছিল আপনাদের। এবার আসেন, আপনারা আর একটা প্রবলেম দিয়েছেন সবাই, পেজ 258, পেজ হচ্ছে 258। এখান থেকে স্রোত না থাকে একটি ছেলে 5 মিনিট সাঁতার কেটে সোজাসুজি 80 মিটার প্রশস্ত খাল পার হতে পারে, তাহলে সাঁতারের বেগ বা সাঁতারুর বেগ যাই বলেন, 5 মিনিটে 80 মিটার প্রশস্ত একটি খাল পার হতে পারে 5 মিনিটে, তাহলে 80 বাই হলো 5 মানে কত? 16 মিটার পার সেকেন্ড গেল। এরপর কি বলা হয়েছে? স্রোত থাকলে তার দ্বিগুণ সময় লাগে, তাহলে স্রোত থাকলে দ্বিগুণ সময় লাগে, তাহলে লব্ধি বেগ হচ্ছে ভাই কত? 80 বাই হলো 10, আগে 5 সেকেন্ড লাগছে, এবার 10 সেকেন্ড লাগতেছে, তাহলে 8 মিটার পার সেকেন্ড। আপনাকে কি বলছে? আপনাকে বলছে স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে এবার ঘটনা দেখেন, এখান থেকে এই দিকে স্রোত যাচ্ছে, আমরা ধরতেছি স্রোতের বেগ হচ্ছে ইউ, এই দিকে হচ্ছে লব্ধি বেগ কত যেন পাইছি আমরা? 8 মিটার পার সেকেন্ড। এটা তো 90, এই দিক বরাবর তাকে যাইতে হবে, যেটাকে আমরা বলতেছি ভি কে আমরা দিচ্ছি কত? এইদিকে হলো 16 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভি, আর এইটা হচ্ছে আমাদের কত? ডাব্লু। এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করি, এটাও ডাব্লু হবে, সরি এটা হচ্ছে ভি হবে, ওইখান থেকে আমরা পিথাগোরাস ইউজ করলেই হবে। তো এখান থেকে আমরা যেটা লিখি যে ইউ স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ডাব্লু স্কোয়ার, তাহলে এখানে কত আসতেছে? 16 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, যা আসে তাই, 16 স্কোয়ার মাইনাস হচ্ছে 8 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করবেন, 16 কত? 160, 6 16 96 মানে 256, মাইনাস হলো 64, তাহলে রুট ওভার 192, এটা আমাদের অ্যান্সার, রুট ওভার 192।
তো এই ছিল আপনাদের টোটাল প্রবলেম, এগুলোই আপনারা প্রবলেম আকারে দিয়েছিলেন, এগুলো একটু ভালো করে আপনারা দেখবেন। আবার আমি আবারও বলে দিচ্ছি, যদি কারো প্রবলেম মনে হয় তাহলে আপনারা স্থিতিবিদ্যাটা করিয়েন, গতিবিদ্যাটা অ্যাভয়েড করতে পারেন, আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই।